আমি সোফায় বসে মোবাইল চাপতেছি। ধর এইটা। বাবা আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, কি এটা? আমি অবাক হয়ে, তোর টিসি আর দরকারি কাগজপত্র। মানে কিসের টিসি? তোর আর এই ভার্সিটিতে পড়া হচ্ছে না, ঢাকায় গিয়ে ভর্তি হবি। মানে কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি কেন এই ভার্সিটি থেকে অন্য ভার্সিটিতে ভর্তি হব? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তুই যা শুরু করেছিস তাই তোকে আর এখানে রাখা যাবে না। আমি আবার কি করলাম? কি করিস নি আবার? রাশেদ সাহেবের ছেলেকে মেরে হসপিটালে কি হাউ করেছিস? এখন হসপিটালে রয়েছে। বাবা রেগে রেগে, রনি রাশিদ সাহেবের ছেলে, তো আমার সাথে গ্যাঞ্জাম করতে এসেছিল, তাই তো ওকে মেরেছি আমি। যা করার করেছে, এখন তুই ঢাকায় চলে যা। রাশেদ সাহেব অনেক ক্ষমতা, তোর কখন কি করে বসে। একটু আতঙ্কিত হয়ে, তোমার ছেলেও কিছুতেই কম না। চুপ কর হারামজাদা, কাল সকালেই চলে যাবি। দেখ বাবা, তুই ছাড়া আর তোর মায়ের আর আমার কেউ নেই। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো? অনেক ইমোশনাল হয়ে, আচ্ছা আচ্ছা যাব, কিন্তু বাবা ওখানে গিয়ে কোথায় থাকবো? তারপর কাউকে আমি ঠিকমতো চিনি না। থাকা নিয়ে ভাবতে হবে না, ওখানে আমার বন্ধু আমজাদ থাকে, ওখানেই থাকবে। আচ্ছা। আর শোন, আমার বন্ধু কিন্তু কমিশনার, ওখানে গিয়ে ভদ্রভাবে থাকবে, আর কোনো ঝামেলা করবি না। যা, তোর জামা কাপড় গুছিয়ে রাখ। তারপর বাবার কাছ থেকে আমার কাগজপত্র নিয়ে রুমে চলে এলাম। আমার ব্যাগ গোছাচ্ছি। ব্যাগ গোছাতে গোছাতে আপনাদের আমার পরিচয় দিয়ে দেই। আমি ইমরান, সিলেট থাকি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। এবার অনার্স 3য় বর্ষের ছাত্র। একটু বখাটে, কিন্তু পড়াশোনায় ভালো। রাশেদ সাহেব হলো আমাদের এলাকার এমপি, আর রনি হলো এমপির ছেলে, যাকে আমি মেরে হসপিটালে শুইয়ে দিয়েছি। ভার্সিটিতে একটা ঝামেলা হয় সেই কারণে। আর আমার বাবা সিলেটের একজন ছোটোখাটো নামকরা ব্যবসায়ী। আমারও ব্যাগ গোছানো শেষ, তাই মার কাছে গেলাম। মা, মা, আমি মাকে ডাকতে ডাকতে গেলাম। কি হয়েছে? তুই এভাবে ডাকিস কেন? আমি কাজ করছি তো। বাবা কি বলেছে তুমি জানো? জানি। তুমি কিছু বললে না? আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? কিন্তু তোর বাবা যেটা করছে তোর ভালোর জন্যই করছে। কিন্তু কোনো কিন্তু না। বুঝলাম, এখানেও কিছু হবে না, তাই চলে এলাম বন্ধুদের সাথে দেখা করতে। সবাই মতিন চাচার দোকানে বসে আড্ডা দিই। কি রে ফকিন্নির দল, কি খবর? আর খবর, রনির যে কি অবস্থা করেছিস, না জানি এমপি তোর কি করে বসে। ধুর, ওসবে এই ইমরান ডরায় না। তা তো জানি, কিন্তু ভয় হয়। তোরা কি আমার বন্ধু? এত ভয় তো তোরা আগে পাইতিস না। হ্যাঁ, তোদের এটাই বলতে এসেছি। কাল ঢাকা যাচ্ছি, সেখান থেকেই পড়াশোনা করব। ভাই মজা করিস না, আমার সিরিয়াসলি বলছি। আরে মজা না বাবা, তার এক বন্ধুর বাসায় থাকবো। মতিন চাচা, 4 কাপ চা আর 4টে সিগারেট দাও তো। মতিন চাচাকে উদ্দেশ্য করে আব্বাস আর সিগারেট খেয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। কাল সকালে আমার ট্রেন, তোরা সবাই সকালে স্টেশনে পৌঁছে যাবি। ওকে ব্রো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরলাম। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তখন বাবা বলল, ইমরান, তোর যা গোছানোর গুছিয়ে ফেল। দুপুরেই সব গুছিয়ে রেখেছি। খুব ভালো কাজ করেছিস, আর ওখানে গিয়ে কোনো ঝামেলা করিস না। দুপুরে একবার বলেছ, এখন আবার বলার কোনো দরকার আছে? দরকার নেই মানে? তোকে মনে করিয়ে দিলাম। কিন্তু আমি তো সেখানে কিছু চিনি না, কি করে যাব? তোর চিন্তা হবে না, তোকেই চিনে নিবে আমজাদ। আমজাদকে তোর ফটো পাঠিয়ে দিয়েছি, তোকে স্টেশনে আমজাদ নিতে আসবে। ও, যা গিয়ে শুয়ে পড়, বেশি রাত করিস না। আমি রাতে খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। তারপর অনলাইন থেকে ট্রেনের টিকিট কিনে রাখলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাট করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। ইমরান, ও তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে আর ট্রেন পাবি না। সে ট্রেন? তোর না আজকে ঢাকা যাওয়ার কথা? ও হ্যাঁ, এক লাফ দিয়ে উঠলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করে আমি গাড়ি নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছে দেখি হারামিগুলা সব হাজির। আমাকে দেখেই সবাই জড়িয়ে ধরলো। ট্রেন চলে এলো। সবাইকে বিদায় জানিয়ে ট্রেনে উঠলাম।
প্রায় 4 ঘন্টা পর ঢাকায় এসে পৌঁছালাম। ট্রেন থেকে নামার পর কে যেন পিছন থেকে ডাক দিল। আমি পিছনে ফিরতেই একটা সুন্দরী মেয়ে আসে। হাই, আমি সামিয়া। আপনি নিশ্চয়ই ইমরান? হ্যাঁ, কিন্তু আপনি কে আর আমার নাম জানলেন কিভাবে? বাবার কাছ থেকে শুনেছি। আপনার বাবা মানে আমজাদ আঙ্কেল? আমি আন্দাজে বললাম। আমি কমিশনার আমজাদ হোসেনের মেয়ে। ও আঙ্কেল, এলেন না যে? বাবা একটু কাজে ব্যস্ত। ও, আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে চলে এলাম। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাড়ির সামনে ফিরল। সামিয়া কলিং বেল বাজলো। একটু পর একজন মহিলা দরজা খুলে দিল। তুমি নিশ্চয়ই নাজিম ভাইয়ের ছেলে ইমরান? জি আন্টি, মনে হয় আমজাদ আঙ্কেলের স্ত্রী। তারপর সবার সাথে কথা হলো। সবার সাথে মানে আন্টির সাথে আঙ্কেল মনে হয় অফিসে। সামিয়া আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলল, এইটা তোর রুম। আর শোন, তুই আর আমি একই ইয়ারই পড়ি, তাই আমরা ফ্রেন্ডের মতো। তাই তোকে তুই করে বললাম, তুইও আমাকে তুই করেই বলবি। আচ্ছা বলবো। পাশের রুমটা নওশিনের। অসীনকে? আমার ছোট বোন, ভার্সিটিতে গেছে, এলে পরিচয় করিয়ে দেব। আচ্ছা। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত ছিলাম তো। বিকেলের দিকে ঘুম ভাঙলো। নিচে গিয়ে দেখি আন্টি, সামিয়া আর একটা মেয়ে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। ঘুরে বসা আমি নিচে যাওয়ার পর দেখি একটা পরী বসে রয়েছে। আরে পরী না, একটা মানুষ। কিন্তু একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়? আন্টির ডাকে ঘোর কাটলো। ইমরান, এই হলো আমার ছোট্ট মেয়ে নওশিন, আমার ছোট্ট মেয়ে। আর নওশিন, এই হলো তোর নাজিম আঙ্কেলের ছেলে। হাই। আমি নওশিনকে বললাম। আমার দিকে একবার তাকিয়ে আবার তার কাজে মন দিল। আমার কথার কোনো উত্তর দেয় নাই। কিছু মনে করো না, ও একটু এরকম। তোমার সাথে আগে ভালো করে মিশে নিক, তারপর দেখবে খুব ভালো লাগবে। আমি যার তার সাথে মিশি না, আমার একটা ক্লাস আছে। আন্টি কিছু বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে, আন্টি আমি কিছু মনে করিনি। কে মনে করলো কি করলো না আমার কিছু যায় আসে না। তারপর নওশিন উপরে মনে হয় তার রুমে চলে গেল। আমি, আন্টি আর সামিয়া কিছুক্ষণ গল্প করলাম। তারপর রুমে গেলাম। রাতে সামিয়া আমাকে খেতে ডাকলো। খাবার টেবিলে দেখি আমার বাবার বয়সী একজন লোক বসে রয়েছে। মনে হয় আমজাদ চাচা। তুমি নিশ্চয়ই ইমরান নাজিমের ছেলে? জি আঙ্কেল। আঙ্কেল না, চাচা বলে রাখবে। আচ্ছা চাচা। তারপর খেতে খেতে চাচার সাথে আরও কিছুক্ষণ গল্প করলাম। খাওয়ার সময় নওশিন আমার দিকে আর চোখে তাকাচ্ছিল, আমি এটা খেয়াল করেছি। খাওয়া দাওয়ার পর চাচার সাথে আরও কিছুক্ষণ কথা বলে যে যার রুমে চলে গেলাম। সকালে সামিয়ার ডাকে, ওই ওঠ, সকাল হয়ে গেছে। আম্মু আর একটু ঘুমাই, পরে উঠবো, এখন তুমি যাও। ওই তোর আম্মু পাইলি কই? আমি সামিয়া। কে সামিয়া? ও, তুই কি জন্য এত তাড়াতাড়ি ডাকিস? ভার্সিটিতে যেতে হবে না। ও, ভুলেই গিয়েছিলাম। তুই মা? আমি রেডি হয়ে নিচে আসছি। আমি রেডি হয়ে নিচে গেলাম। তারপর নাস্তা করে ভার্সিটিতে যাব বলে গাড়িতে উঠলাম। নওশিনের পাশে যেই বসতে যাব, ছোট লোক কোথাকার, তোর সাহস কি করে হলো আমার পাশে বসার? যা গিয়ে ড্রাইভার সিটে বস। সরি। ইমরান, তুই ওর কথায় কিছু মনে করিস না। ও একটু অহংকারী আর জেদি, ছোটবেলা থেকেই। আমাকে কানে কানে বলল সামিয়া। ইটস ওকে। গাড়িতে করে ভার্সিটিতে চলে এলাম। প্রিন্সিপালের সাথে আমজাদ চাচা আগে থেকে কথা বলে রেখেছে। গাড়ি থেকে নামার পর নওশিন তার বান্ধবীদের কাছে চলে গেল। তখন নওশিনের এক বান্ধবী বলল, কিরে দোস্ত, তোর গাড়ি থেকে এক হ্যান্ডসাম কিউট ছেলে নামলো। কে রে ছেলেটা? বাবার কোন বন্ধুর ছেলে? সিঙ্গেল নাকি? জানি না, কেন বলতো? সিঙ্গেল না হলে একটু সেটিং করিয়ে দে। কি, তোর মাথা ঠিক আছে? তুই আমার ফ্রেন্ড হয়ে ওর মতো একটা ছেলের সাথে রিলেশন করবি? ছেলেটা সেই, আমি গিয়ে ওর সাথে একটু কথা বলি। তোরা কেউ গেলে আয়। নওশিনের অন্য সব বান্ধবীদের বলল। আর এক বান্ধবী। নওশিন তখন রাগে ফুঁসতে থাকে। আর এদিকে আমি আর সামিয়া ক্লাসের দিকে যাচ্ছিলাম। তখন পেছন থেকে এই শোন, কিছু পোলাপান আমাকে ডাকছেন। নতুন নাকি ভার্সিটিতে? ওদের মধ্যে থেকে একটা ছেলে মনে হয় লিডার। জি। কোন ইয়ার? অনার্স 3rd ইয়ার। আমাদের থেকে সিনিয়র, কিন্তু তুই যতই সিনিয়র হোস না কেন, আমি এই ভার্সিটির প্রেসিডেন্টের ছেলে। রাজীব, আমাকে সম্মান দেবি। যা গিয়ে আমাদের জন্য 7টা সিগারেট নিয়ে আয়। ওকে ছেড়ে দে না প্লিজ।
সামিয়া অনেক ভয় পেয়ে তুই এখান থেকে যাবি না, না হলে কিন্তু তোকে দিয়ে আমরা সিগারেট আনাবো। রাজীব এইসব বলে ওর বন্ধুদের নিয়ে হাসতে লাগলো। আমি কিছু বললাম না, কারণ আমি আজ নতুন, না হলে দেখিয়ে দিতাম। আমি ওদের কথা মতো সিগারেট এনে দিলাম। তারপর সামিয়া আর আমি যেই ক্লাসে ঢুকতে যাব অমনি অনেক 4টা মেয়ে এসে, হাই, আমি রিমি, নওশিনের ফ্রেন্ড। হাই আমি ইমরান। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম। আমি আর সামিয়া ক্লাস করলাম, প্রথম দিন তাই ভালোভাবে ক্লাস করলাম। একজন নতুন ফ্রেন্ড হলো, নাম আকাশ, সামিয়ার ফ্রেন্ড। তাই আমারও ভার্সিটি শেষে বাড়ি ফিরলাম, সাথে সামিয়া আর নওশিন আছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর ছাদে গেলাম। ছাদে একটা চিপায় গিয়ে সিগারেট ধরালাম। কিছুক্ষণ টানার পর মনে হলো কে যেন ছাদে আসছে, তাই সিগারেট ফেলে দিলাম। তাড়াতাড়ি নিচে নামছিল, তখনই কার সাথে যেন ধাক্কা খেলাম। সে পড়ে যাচ্ছিল, আমি তার হাত ধরে ফেলি, সাথে সাথে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। দেখি নওশিন। এই জন্য কারো উপকার করতে নাই। ছোট লোক অসভ্য, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আপনি তো পড়ে যাচ্ছিলেন, আমি গালে হাত দিয়ে রয়েছি। গেলে যেতাম, তারপরও তুই আমাকে টাচ করলি কেন? সরি, ভুল হয়ে গেছে, আমি নিচে চলে এলাম। মেয়েটার সাথে আমার কি শত্রুতা, আমার সাথে এমন করে নিজের এলাকা হতো বুঝাই দিতাম। তখন আমি নিচে গেলাম, তখন সামিয়া আমার দিকে সন্দেহ চোখে তাকিয়ে আছে। বুঝে গেল নাকি আমি সুকটান দিয়ে এসেছি। তারপর সামিয়া আমার কাছে এসে বলল, কিরে, সাথে এতক্ষণ কি করছিলি? কিছু না, একটু বসেছিলাম। আমার তো মনে হয় অন্য কিছু। প্রেম ট্রেম করিস নাকি? এতক্ষণ সাথে বসে মনে হয় গার্লফ্রেন্ডের সাথে বসে কথা বলছিলি। আরে না, এমনি। কিন্তু তোর মুখ থেকে কেমন যেন একটা ঘ্রাণ আসছে। এই রে, কাজ হয়েছে, চকলেট খেতে ভুলে গেছি, মনে মনে বললাম। কই না তো, এমনি কোনো ঘ্রাণ। না না, তুই সিগারেট টানছিস। আমি সামিয়ার মুখ চেপে ধরলাম। কার আন্টি ছিল? কি হয়েছে তোদের? আর ইমরান, তুই সামিয়ার মুখ কেন চেপে ধরলি? না চাচি, কিছু না। সামিয়া তুই বল না। সামিয়াকে চোখের ইশারায় না করে সামিয়াও আমার কথায় সায় দিল। কিছুক্ষণ পর নওশিন আমার সাথে ভালোভাবে একটা কথাও বলে নাই। কিছুক্ষণ পর নওশিন আমাদের সাথে যোগ দিল। এখন পর্যন্ত নওশিন আমার সাথে ভালোভাবে একটা কথাও বলে নাই। কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেলাম। একটু পড়াশোনা করে সামিয়া খেতে ডাকলো, তাই নিচে খেতে গেলাম। চাচাও আছে, খেতে বসলাম। তারপর টুকিটাকি কিছুক্ষণ কথা বললাম। আজকে ভার্সিটি কেমন হলো এইসব খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। তারপর রোমানকে ফোন দিলাম। হ্যালো ইমরান দোস্ত, কেমন আছিস? রোমান ফোনের ওপাশ থেকে, ভালো, তোদের কি খবর? ভালো। ওখানকার ভার্সিটি কেমন? ভালো, কিন্তু তারপর আজকে সব ঘটনা বললাম। তুই কিছু বলিস নাই? না, আজকে নতুন তাই কিছু বলি নাই। রনির কি খবর? এখনো হাসপাতালে? তারপর আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর কথা বলে কিছুক্ষণ মোবাইল ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়লাম। সকালে সামিয়া ঘুম থেকে তুলে দিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা ভার্সিটিতে চলে আসলাম। নওশিন ওর বন্ধুদের কাছে চলে গেল। আমি আর সামিয়া ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম রাজীব ও তার বন্ধুরা আকাশের সাথে খারাপ ব্যবহার করছিল। আমি আর সামিয়া সেখানে গেলাম। ভাই, ওকে ছেড়ে দিন। আমি রাজীবকে উদ্দেশ্য করে, আমরা কি করব না আমাদের ব্যাপার। ভাই ভালোভাবে বলছি, ছেড়ে দিন। সার বানা, তুই কি করবি? সে আমার কলার ধরে এমনি, তবে মাথায় রাগ, তার উপর আবার কলার ধরা। দিলাম সজোরে এক থাপ্পড়। ভার্সিটির সকল স্টুডেন্ট জড়ো হয়ে গেছে। রাজীবের গাল থেকে রক্ত পড়ছে। আমার থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে রয়েছে। ওর বন্ধুগুলা আমাকে মারতে আসলো, তাদেরকেও উড়াধুরা মাইর দিলাম। সবাই আমার দিকে চেয়ে আছে, ভাবছে আমার এত সাহস হলো কিভাবে। প্রেসিডেন্টের ছেলেকে বেড়েছি। সবাই ওদের সাথে মারামারি করার সময় আমার কপালে কেটে গিয়েছিল। গাড়িতে ফার্স্ট এইড বক্স ছিল, তাই এনে ব্যান্ডেজ করে দিল সামিয়া। রাজীব আর ওর বন্ধুরা এখনও কাতরাচ্ছে। তার কিছুক্ষণ পর প্রিন্সিপালের ঘর থেকে ডাক এলো। সবাই গেলাম। তারপর যা যা ঘটলো সব খুলে বললাম। প্রিন্সিপাল একটু বকাঝকা করলো, আর যেন এরকম না করি এত বলল, এটা বলল। সেদিন আর ক্লাস করা হলো না। বাড়ি চলে এলাম। নওশিনও এলো। যখন বাড়ি যাচ্ছিলাম তখন নওশিন বারবার কেমন করে যেন তাকাচ্ছিল। বাড়িতে চলে এলাম। আন্টি আমার কপালে ব্যান্ডেজ দেখে জিজ্ঞাসা করলো আমার কি হয়েছে। তারপর নওশিন যা বলল, আম্মু ভার্সিটিতে গুন্ডামি করেছে। নওশিনের কথা শুনে আমি আর সামিয়া অবাক।
গুন্ডামি কোথায় করেছে? ও তো পরে গিয়ে চোট লেগেছে। নওশিন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সামিয়া হাত ধরে উপরে নিয়ে যায়। তারপর আন্টি আমাকে জিজ্ঞেস করে, আমি আন্টিকে বানিয়ে বানিয়ে বলে দিই কিছু একটা। তারপর আমিও আমার রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে মুভি দেখছি, তখন আমার রুমে সামিয়া আসলো। ইমরান, তুই এটা কি করলি? সামিয়া একটু আতঙ্কে, কেন, আমি আবার কি করলাম? তুই যে রাজীবকে মেরেছিস, জানিস ও কত বড় বড় গুন্ডা মাফিয়াদের সাথে হাত আছে? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তোর যদি কোনো ক্ষতি করে? কিছু করতে পারবে না, তুই যা, আমি এখন ঘুমাবো। সামিয়া চলে গেল। রাতে আঙ্কেল এসে আমার মাথায় ব্যান্ডেজ দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে। সকালে আন্টিকে যা বললাম তাই বলল। পরের দিন আবার ভার্সিটিতে গেলাম, কিন্তু রাজীবও তার সাঙ্গবাঙ্গ কাউকে পেলাম না। আকাশকে জিজ্ঞেস করলাম, কিন্তু আকাশ কিছু জানে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, ভার্সিটির সবাই আমার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে, ভাবছে আমার এত বড় সাহস। আমি রাজীবকে কেলিয়েছি। আমি, সামিয়া, আকাশ ক্লাসে গেলাম, আর নওশিন তার বন্ধুদের সাথে ক্লাসে চলে গেলে নওশিনের আজ তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেছে, তাইও আমাদের থেকে আগে রিকশায় করে বাসায় চলে গেল। আমি আর সামিয়া তারপর আরেকটা ক্লাস করে বাড়ি যাচ্ছিলাম, তখন রাস্তায় দেখি কিছু বখাটে পোলাপান নওশিনকে বিরক্ত করছে। নওশিন কিছু বলতেছে না, শুধু ওর চোখ দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে। আমি আর সামিয়া গাড়ি থেকে নেমে ওদের কাছে গেলাম। কি হয়েছে নওশিন? এখানে আর এরা কারা? জানি না আপু, যখন বাড়ি আসছিলাম তখন এইখানে রিক্সা খারাপ হয়ে যায়, তারপর আরেকটা রিক্সার জন্য এইখানে আসি, তারপর এরা আমাকে ডিস্টার্ব করে। তোরা জানিস আমার বাবাকে? না, কে তোর বাবা? তো তোমার বাবাই বা আমাদের কি করবে? আমার বাবা এই থানার কমিশনার। তো কি হবে, আমরা কি ভয় পাই নাকি? ওরা এই কথা বলে নওশিনের হাত ধরলো। আমি পাশে একটা গাছের ডাল ছিল, সেটা দিয়ে দিলাম। মাজার উপর বাড়ি, মনে হয় মাজা ভেঙে গেছে। ওর এই অবস্থা দেখে অন্যগুলো পালিয়ে গেল। নওশিন আমার দিকে কিছুটা অবাক চোখে তাকিয়েছিল, ভাবছে আমি ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করি, কিন্তু বখাটেগুলো আমার হাত ধরার সাথে সাথে ওদের মারলো। আমার বাড়ি চলে আসলাম, সবাই স্বাভাবিকভাবেই রয়েছি। ফ্রেশ হয়ে ছাদে বসে রয়েছি, তখন নওশিন এলো। আমি ভাবলাম হয়তো আবার অপমান করবে, তাই আমি নিচে চলে যাচ্ছিলাম, তখন আপনার সাথে আমার কিছু কথা ছিল। নরম কণ্ঠে নওশিন। আমি তো অবাক, কখনো আমার সাথে ভালোভাবে কথা বলে না সে, কিনা জি বলুন। সরি এতদিন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। ইটস ওকে। নওশিন ছাদ থেকে নেমে যাচ্ছিল, তখন আবার ঘুরে ঠাস করে আমাকে একটা থাপ্পড় মারলো। অসভ্য ছোট লোক কোথাকার, যেই একটু কথা বলেছি আমি, আমার সাথে লুচ্চামি করা ছোট লোক কোথাকার। নওশিন অনেক রেগে কথা বলল। আমি কিছু বুঝতে পারলাম না কি হয়েছে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি। কি হয়েছে, আমাকে মারলেন কেন? আমি কি করেছি? লুচ্চা কোথাকার, আমার ওড়না ধরে টানলি কেন? আমি তো নওশিনের কথা শুনে অবাক। তখন দেখি নওশিনের ওড়না ছাদের পাঁচিলের রডে আটকে গেছে। আমি ওর ওড়না ছাড়িয়ে দিয়ে বললাম, আপনার ওড়না ধরে আমি টানিনি, আপনার ওড়না এখানে আটকে গিয়েছিল। সব ছেলে একরকম হয় না, কিন্তু আপনার মতো অহংকারী মেয়েদের কাছে সবাই সমান। আপনার যত অহংকার আপনার রূপ নিয়ে, আপনি একদিন আপনার এই অহংকার নিয়ে পস্তাবেন। আমি এই কথাগুলো বলে নিচে চলে এলাম, তখন দেখলাম নওশিনের মুখ অনুশোচনায় কালো হয়ে গেছে। আমি তারপর আকাশকে ফোন দিয়ে পার্কে গেলাম। আজকে খুব মন খারাপ, তাই অনেকক্ষণ পার্কে বসেছিলাম। আকাশের সাথে টুকটাক কথা বলছিলাম। আকাশের কথা শুনে মনে হলো আকাশ সামিয়াকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিছু বলতে পারে না। আমি আগেও ক্লাসে বসে খেয়াল করেছি ব্যাপারটা। সামিয়া ও আকাশকে ভালোবাসে, কারণ আমার সাথে যেভাবে কথা বলে সেভাবে আকাশের সাথে বলে না। আকাশের সাথে কথা বলার সময় একটু লজ্জা লজ্জা পাই। অনেকবার খেয়াল করেছি। আকাশের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলাম। চাচি রান্না করে, নওশিন আর সামিয়া সোফায় বসে টিভি দেখছে। আমি যাওয়ার পর নওশিন অনুশোচনায় নিজের মাথা নিচু করে ফেললো। এতক্ষণ কোথায় ছিল? সেই দুপুরে বেরিয়েছিস? আকাশের সাথে পার্কে বসে আড্ডা দিচ্ছিলাম। তোর সাথে আকাশও ছিল? আকাশই আমাকে দেখেছিল। কেন কেন? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, বলল ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, পছন্দ করে। মিথ্যা বললাম। মেয়েটা কে? নাম কি? আগের চেয়ে বেশি আগ্রহ নিয়ে মেয়েটা আমাদের ভার্সিটিতে পড়ে, কিন্তু নাম জানি না। একটা ফাপড় মারলাম, দেখলাম সামিয়ার মুখটা কালো হয়ে গেছে। ভেবেছিল হয়তো ওর কথা বলবো,
এতক্ষণ ধরে নওশিন আমাদের কথা শুনছিল। সামিয়া রুমে চলে গেল, আমিও রুমে গিয়ে কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে বই পড়তে বসলাম। বই পড়ছিলাম তখন আসতে পারি? পেছনে তাকিয়ে দেখি নওশিন দরজার কাছে দাঁড়ানো রয়েছে। আসুন, আপনাদেরই তো বাড়ি, অনুমতি নেওয়ার দরকার নেই। ইটস দুপুরের জন্য সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দেন। ওকে, ক্ষমা চাইতে হবে না। না, আপনি আমাকে ক্ষমা করে দিন, না হলে আমি শান্তি পাবো না। আচ্ছা, ক্ষমা করে দিলাম, কিন্তু এখন এই সময় এখানে কেন? না, মা আপনাকে খেতে ডাকছিল। ওকে, আপনি যান, আমি আসছি। না, আপনি আমার সাথে যাবেন। এই বলে জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন সামিয়া হাত করে তাকিয়েছিল, ভাবছে যে নওশিন আমাকে সহ্যই করতে পারে না, সে আমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে। আমাকে নিয়ে একটা চেয়ারে বসালো, তার পাশের চেয়ারে নওশিন বসলো। সামিয়া এসব দেখে তো মিটিমিটি করে হাসছে, আর আমি তো পুরাই টাসকি। এই মেয়ের একদিনের ভেতর হলো কি? আমি এসব ভাবছি আর খাচ্ছি। মাঝে মাঝে খেয়াল করছি নওশিন আর চোখে আমার দিকে তাকায়, আর সামিয়া এইসব ভালো মতোই খেয়াল করছে আর মুখ চেপে হাসছে। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। তারপর কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম, আর আমার পাশের চেয়ারে নওশিন বসলো। কি আশ্চর্য! নাস্তা করে আমি আর সামিয়া গাড়ির কাছে গেলাম, আর নওশিন রুমে গেল ওর একটা জরুরি নোট আনতে। তখন কিরে দোস্ত, কাহিনী কি? কিসের কাহিনী? এমন ভাব করছে বোঝে না কিছু। সত্যি আমি কিছুই বুঝতেছি না। কেন? নওশিন কাল তোকে হাত ধরে টেনে নিয়ে আসলো, আবার তোর পাশের চেয়ারে বসলো, আজকেও সেম। ব্যাপার কি? হ্যাঁ, ব্যাপার কি হবে? কাল শুধু আমাকে খেতে ডেকেছিল, ব্যাস, আর কিছু না। আমি সব খেয়াল করেছি। তুমি তলে তলে টেম্পো চালাও। আমাদের কথা বলতে বলতে নওশিন চলে এলো। আমি ড্রাইভারের কাছে বসতে গেলাম, তখন চাচা, আপনাকে যেতে হবে না। চাচা না গেলে আমরা ভার্সিটিতে যাব কি করে? সামিয়া একটু রেগে বলল। কেন? আমি ড্রাইভ করব। তারপর নওশিন ড্রাইভারের সিটে বসলো, আমি পেছনে বসলাম, কারণ সামনে বসলে আবার থাপ্পড় মারে। নওশিনের পাশে সামিয়া বসতে গেল, তখন এই আপু, কি করছিস? কেন, কি হয়েছে? আমি তো এখানে বসলাম। না, তুই পিছনে যা, সামনে ইমরান বসবে। আমি তো নওশিনের কথা শুনে পুরা টাসকি। বলি কি মেয়ে? তারপর সামিয়া একটা মুচকি হাসি দিয়ে নেমে গেল, আর আমি সামনে গিয়ে বসলাম। তখন সামিয়া আমাকে একটা খোঁচা দিয়ে চোখ মারলো। আবার একসাথে বসে ভার্সিটিতে যাবি? কিছুক্ষণ পর ভার্সিটিতে চলে এলাম। গাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ বারবার নওশিন আমার দিকে তাকিয়েছিল। গাড়ি থেকে নেমে যখন ক্লাসে যাব তখন সামনে রাজি আর তার পোলাপান নিয়ে আমাদের পথ আটকালো। সেদিন তো আমাদের মেরেছিলি, আজ তোকে কে বাঁচাবে? সেদিন একবার মার খেয়ে তোদের হয় নাই, আবার আইসস। আজ আমাদের একা নই, আমাদের সাথে তরিকুল ভাই আছে। তোকে এমন মারা মারবে, লাশটাও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, দেখা যাবে। কোথায় তোদের তরিকুল? ওয়েট কর। তারপর কাকে যেন ফোন করলো। সামিয়া ভয়ে আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু এই তরিকুল তা আবার কে, এটা দেখতে হবে। ভার্সিটির সবাই বলা বলি করছিল তরিকুল নাকি অনেক বড় মাস্তান, অনেকের মেরে হাত পা ভেঙে ফেলছে। নওশিনও অনেক ভয় পেয়েছিল। কিছুক্ষণ পর একটা বেল্লাইগড়ি গেটের সামনে থামলো, তারপর রাজীব ওরা দৌড়ে গেল গাড়ির কাছে। সাথে একজনকে নিয়ে আসলো, যাকে নিয়ে এসেছে তাকে দেখে তো আমি অবাক। তরিকুল, আমাকে দেখোনি? এই কার কথা বলছিস? দেখি কে তোদের মেরেছে। আমি মেরেছি। এবার তোকে পুরো ভার্সিটি দৌড় করিয়ে মারবো। আমি পিছন থেকে ঘাড়ে হাত দিয়ে। আরে ভাই তুই? পেছনে আমার দিকে ফিরে। ভাই কেমন আছিস? আমাকে জড়িয়ে ধরে, হারামজাদা, আজ তোকে মেরে ফেলবো। এতদিন কই ছিলি? এই বলে নিজেদের হাতে আমাকে মারতে ব্যাট স্ট্যাম্প এনেছিল। আমি স্ট্যাম্প নিয়ে তরিকুলকে মারতে গেলাম, ওর দৌড় দিল। এবার তরিকুলের পরিচয় করিয়ে দেই। তরিকুল, আমি রোমান, রাহাত আব্বাস, আমরা একসাথে কলেজে ভার্সিটিতে পড়তাম, কিন্তু 2 বছর আগে ওর বাবার ঢাকায় আছে। কিছুদিন ফোনে কথা বলতাম, তারপর একদিন ফোন দিয়ে বন্ধ পাই, তাই আর কথা বলা হয় না। আজ প্রায় 2 বছর পর দেখা। আমি তরিকুলকে সারা ভার্সিটি দৌড় করাচ্ছি, আর সমস্ত ভার্সিটির ছেলে মেয়ে অবাক চোখে তাকিয়ে আছে। ভাই ছেড়ে দে, আর দৌড়ানি দিস না, পায়ে ব্যথা হয়ে গেছে। তরিকুল দৌড়াতে স্যার বলছে তোর ফোন বন্ধ কেন ছিল, আর কোনো খোঁজ খবর ছিল না, আজ তোকে মেরেই ফেলবো।
অনেক কাহিনী আছে, এক জায়গায় বসে তারপর বলি। তারপর আমরা একটা ক্যান্টিনে বসলাম, সাথে সামিয়া ও নওশিন আর আকাশ আছে। তরিকুলের সাথে পরিচয় করিয়ে দিলাম। তরিকুল আমার বেস্ট ফ্রেন্ড শুনে ওরা তিনজন অনেক অবাক, সাথে ভয়ও পেল। তারপর তরিকুল ঢাকা আসার পর কিভাবে কি হলো সব বলল। ওর ফোন নাকি হারিয়ে গিয়েছিল, তারপর নতুন মোবাইল নিয়ে সিমও নতুন, আরও অনেক অনেক কাহিনী পরে একদিন বলবো। আমরা কথা বলছিলাম, তখন রাজীব এসে, ভাই, আমার তো ওকে মারার জন্য আপনাকে এনেছি, ওকে মারছেন না কেন? ঠাস করে রাজীবের গালে একটা থাপ্পড় দিয়ে, ও আমার জিগার দোষ, আর তুই ওকে মারতে এনেছিস। সরি ভাই, ভুল হয়ে গেছে। রাজীবও তার লোকজন নিয়ে চলে যায়। তারপর আমার ঢাকা আসার কথা জিজ্ঞেস করে আমার সব করণ বলে দেই। আমার খেয়াল ছিল না যে এখানে নওশিন আর সামিয়াও রয়েছে। ওরা দেখি কিভাবে যেন তাকিয়ে আছে। তারপর তরিকুলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলাম। তরিকুলও তার কাজে গেল। আজকে 2টা ক্লাস করে বাড়ি চলে আসলাম। গাড়িতে আসার সময় একটাও কথা বলেনি নওশিন আর সামিয়া। তারপর বাড়িতে এসে আমি আমার রুমে চলে এলাম। তারপর আব্বাস ওদেরকে তরিকুলের কথা জানিয়ে দিলাম। এইভাবে 2 দিন চলে গেল। নওশিন আর সামিয়া এখন মোটামুটি স্বাভাবিক। এই 2 দিনে রাজীবও আর কোনো গ্যাঞ্জাম করে নাই। কিন্তু নওশিন মনে হয় আমার উপর কিছুটা দুর্বল হয়ে পড়েছে। আগে এক জায়গায় বসতো, কিন্তু এখন মনে হয় ভাত মেখে খাইয়ে দেবে। এমন করে কোনোভাবে ম্যানেজ করি। এই তো সেদিনের কথা। আমি, সামিয়া, নওশিন একসাথে খেতে বসেছিলাম আর চাচি খেতে দিচ্ছিল। তখন মা কি দিয়েছো? ইমরানকে তো আরো দাও। চাচিকে উদ্দেশ্য করে বলল। চাচির হাত থেকে খাবারের পাত্র নিয়ে আমাকে দিচ্ছিল। আর নওশিনের কাহিনী দেখে সামিয়া শুধু হাসছিল। এভাবে প্রায় 2 সপ্তাহ চলে গেল। আর নওশিন প্রায় সময় আমার কাছাকাছি থাকতে চায়, এমনকি ভার্সিটিতেও। একদিন চাচি আর সামিরা শপিং করতে যাচ্ছিল। নওশিন যাবে না, কি জানি কি কাজ আছে, কিন্তু কে জানতো এই দিনেই এই ঘটনা ঘটবে। ইমরান, যাবি আমাদের সাথে? না, যাব না। আয়, আমাদের সাথে অনেক মজা হবে। মেয়েদের সাথে শপিং করতে যাওয়া তার চেয়ে হিরো আলমের গান শোনা ভালো। যাবি না তো? যাবি না? এত কথা বলার কি দরকার? নওশিন, তুই এখনো রেডি হোস নাই কেন? এক্ষুনি বেরোবো। নওশিনকে উদ্দেশ্য করে বলল। নওশিন একবার আমার দিকে তাকিয়ে তারপর সামিয়াকে বলল, আমি যাব না। তোর আবার কি হলো? যাবি না কেন? আমার কাজ আছে। তোর কিসের কাজ? হ্যাঁ, তোমাদের কাজ থাকতে পারে, আমার থাকতে পারে না বুঝি? ওই আচ্ছা, তুই থাক তোর কাজ নিয়ে, আমরা গেলাম। চাচি আর সামিয়া বেরিয়ে যায়। নওশিন একবার আমার দিকে তাকিয়ে উপরে তার রুমে চলে যায়। আমি সোফায় বসে মোবাইল চালাচ্ছি। তখন নওশিন আবার নিচে আসে টিভি দেখবে বলে টিভির রিমোট খুঁজছে। দেখে সোফার উপর রয়েছে যেই রিমোট। আনতে সোফার দিকে এগোচ্ছিল, অমনি কার্পেটে পা পিছলে নিজের কন্ট্রোল হারিয়ে আমার উপর পড়ে আমি সরে যেতে চাচ্ছিলাম, কিন্তু পারি নাই। আমিও কন্ট্রোল হারিয়ে সোফার উপরে পড়ে যাই আর নওশিন আমার উপর পড়ে। ওর গোলাপি ঠোঁট আমার ঠোঁটের সামান্য একটু দূরে। একটা আলাদা ফিলিংস, মনে হয় যেন কোনো স্বর্গীয় অনুভূতি। আমাদের দুজনের চোখ স্থির হয়ে গেছে, একজন আরেকজনকে অপলকভাবে দেখছি। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। নওশিনের ঠোঁট কাঁপছে, আমার ঠোঁটের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে আসছে। আমার ওকে বাধা দেওয়ার ক্ষমতা নেই, আমিও হারিয়ে গেছি নওশিনের মধ্যে। যখন নওশিন আমার ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ করবে তখনই আমার ফোনের রিংটং বেজে উঠল। তখনই আমার দুজন বাস্তবে ফিরে আসি। নওশিন ধরপড়িয়ে আমার উপর থেকে উঠে পড়ে আর আমি তো ভয় শেষ। সেদিন ওড়না না ধরেও থাপ্পড় খেয়েছি, আজ তো মেরেই ফেলবে। আমি ভয়ে ভয়ে গালে হাত দিয়ে বাইরে চলে গেলাম ফোনে কথা বলতে। ফোনে দেখি সামিয়া কল দিয়েছে। তোর মাপটা বলতো, তোর জন্য একটা শার্ট আর একটা জিন্স কিনবো। বাড়ি থেকে আসার সময় মনেই ছিল না, বল। ফোনের ওপাশ থেকে সামিয়া, আমার মাফ। হ্যাঁ, তোর মাপ, কিন্তু তোর কণ্ঠ এমন লাগছে কেন? কি হয়েছে, কোনো সমস্যা? না না না, কোনো প্রবলেম নেই। যে কোনো এক মাপের। তাড়াতাড়ি ফোন বলে ফোন রেখে দিলাম। ওদিকে সামিয়া ভাবছে, নওশিন আবার ইমরানকে অপমান করলো না তো? মেয়েটাকে নিয়েও আর পারি না। এদিকে আমি ভেতরে গিয়ে দেখি নওশিন এখনো সোফায় বসে আছে, লজ্জায় মুখ লাল হয়ে গেছে। নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে আর মিটিমিটি হাসছে। আমার আসার শব্দে আমার দিকে তাকালো। আমাকে ভেতরে আসতে দেখে দৌড়ে নিজের রুমে চলে গেল। আমি তো আশ্চর্য,
এত বড় কাণ্ড হয়ে গেল, কিন্তু আমাকে কিছুই বলল না। আমি আজকের ঘটনা যতটা সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করছি, ততই নওশিনের কাজল কালো চোখ, গোলাপি ঠোঁট দুটো চোখের সামনে ভেসে উঠছে। সন্ধ্যার দিকে চাচি আর সামিয়া শপিং করে ফেলল। সারাদিনে নওশিন দুই একবার নিচে এসেছিল, কিন্তু লজ্জায় আমার দিকে তাকাতে পারে নাই। যার জন্য নিচে এসেছিল সেইটা করে আবার চলে গেল। চাচি বাড়ি এসে নওশিনকে ডাকলো। নওশিন নিচে এলো। এখনও ওর মুখ লজ্জায় লাল হয়ে রয়েছে। আমিও ছিলাম। সামিয়া নওশিনের জন্য আনা সকল শপিং দেখাচ্ছিল, কিন্তু নওশিন শপিং দেখা বাদ দিয়ে আর চোখে আমাকে দেখছিল। আমার চোখের উপর ওর চোখ পড়তেই আবার চোখ ফিরিয়ে নিচ্ছিল। এই জিনিসটা সামিয়া খেয়াল করছিল। সবার শপিং সবাইকে বুঝিয়ে দিল, তারপর যে তার রুমে চলে গেল। আমি একটু বই নিয়ে বসলাম। আজকে নওশিন খেতে ডাকলো না, সামিয়া ডেকে গেল। খাওয়ার সময় নওশিন মাথা নিচু করে খাচ্ছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার ভার্সিটিতে গেলাম। এখন আর ড্রাইভার যায় না, আমি গাড়ি চালাই। এর পাশে নওশিন বসে, পেছনে সামিয়া মুখ গোমরা করে বসে থাকে। ভার্সিটিতে এসে গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে, হাই, আমি নিতু, ফার্স্ট ইয়ার। মেয়েটি আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ইমরান, অনার্স থার্ড ইয়ার। আমিও হ্যান্ডশেক করলাম। আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলবো। না, মনে করার কি আছে, বলতে পারেন। মানে আপনাকে আমার খুব ভালো লাগে, মানে পছন্দ করি। একটু লজ্জা ভাব নিয়ে আমার হাত ধরে, কিন্তু কিভাবে? আপনাকে তো এই প্রথম দেখছি। আমি আপনাকে সেই প্রথম দিন থেকেই ঠাস ঠাস করে দুইটা মারলো। আরে আমাকে না, নিতু নামের ওই মেয়েটাকে। তোর সাহস তো কম না, তুই ইমরানকে পছন্দ করিস। তোকে তো আজ আমি। নওশিন এই বলে নিতুকে আর একটা থাপ্পড় দিতে যাবে, আমি নওশিনকে আটকাই, কারণ দুইটা দিচ্ছে, এতেই ফর্সা গাল লাল হয়ে গেছে। আরে কি করছেন? ও তো ব্যথা পাবে। তুই চুপ কর, তোকে পরে দেখেছি অন্য মেয়ের সাথে কথা বলা। আমি নিতুকে ইশারা করে চলে যেতে বললাম। নিতু চলে গেল। এই মেয়ে, তোকে যদি আর ইমরানের আশেপাশে দেখি, তোকে খুন করে ফেলবো। নওশিন নিতুকে উদ্দেশ্য করে তারপর আমার দিকে তাকিয়ে, মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে তাই না? আমার কলার ধরে তুই করে বলছে। না মানে নিতুই তো কথা বলতে এসেছিল। বাহ, মেয়েটার নামও জানো দেখছি। না, ওই বলেছিল। আর তুই ওর হাত ধরলি কেন? আমি ধরি নাই, ও নিজেই ধরেছিল। ধরেছিল যখন তুই মানা করলি না কেন? না মানে, তোকে যদি আর কোনো মেয়ের সাথে কথা বলতে বা তাকাতে দেখেছি, তাহলে তোর কপালে শনি আছে। তারপর রাগে হনহন করে গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। আমি আর নওশিন পিছন থেকে অনেকবার ডেকেছি, কিন্তু শুনে নাই। আমরাও আর কোনো উপায় না দেখে রিক্সা নিয়ে বাড়িতে চলে এলাম। আজও ক্লাস করা হলো না। বাড়ি আসার সময়, কিরে, কি বুঝলি? মানে কি বুঝবো? কি বুঝবো মানে? তোকে নওশিন ভালোবাসে এইটা? ও আমাকে ভালোবাসে এটা তুই এত শিওর কিভাবে? কারণ একটা মেয়ে তার সব কিছুর ভাগ দিতে পারবে, কিন্তু ভালোবাসার না। বুঝলি বুদ্ধ? কিন্তু নওশিন যে আমাকে ভালোবাসে কোনোদিন তো বলে নাই। মেয়েরা সব কথা বলে না, বুঝে নিতে হয়। আমার কথা বলতে বলতে বাড়ি চলে এলাম। কলিং বেল বাজাতেই চাচি দরজা খুলে দিল। চাচি আমাদের দেখে জিজ্ঞেস করলো, কি রে, তোরা এখন এলি? কিছুক্ষণ আগেও নওশিন এলো, দেখে মনে হলো অনেক রেগে আছে। কিছু কি হয়েছে ভার্সিটিতে? না চাচি, শুধু ওর বান্ধবীদের সাথে ঝগড়া হয়েছে তাই। ও, এই ব্যাপার। সে ভার্সিটি থেকে এসে ঘরে দরজা বন্ধ করেছে তো করেছে, খুলছে না। তোরা গিয়ে দেখ না বাবা। আচ্ছা মা, যাচ্ছি। তারপর আমরা উপরে চলে গেলাম। তখন সামিয়া বলল, তুই যা, গিয়ে ওর রাগ ভাঙিয়ে আয়। আমি কিভাবে? আমি পারবো না। ও রাগ করেছে কার জন্য? কার জন্য? তোর জন্য। আর ওর রাগ ভাঙানোর দায়িত্ব তোর। যা। আমাকে সামিয়া ধাক্কা মারে। আমি নওশিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। সাহস পাচ্ছি না, কি করব, ডাকবো কিনা। নিজের বুকে থুতু দিয়ে ডাক দিলাম, নওশিন প্লিজ দরজা খুলেন। আমি মনে হয় ওকে আপনি করে বলে অনেক বড় ভুল করেছি। কোনো কিছু না বলে কি যেন একটা জোরে দরজায় মেরেছে। আমি কিছুক্ষণ পর আবার ডাক দিলাম, কোনো সারা শব্দ পেলাম না। আচ্ছা, আমি ফ্রেশ হতে গেলাম। আমি এই বলে দরজার এক সাইডে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেলাম। দেখলাম নওশিন দরজা থেকে মুখ বাড়িয়ে দিয়ে কাকে যেন খুঁজছে, মনে হয় আমাকে। হঠাৎ আমি এক লাফে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ওর চোখ লাল হয়ে গেছে, এতক্ষণ কান্না করছে। আমাকে দেখে ওর রুমে নিয়ে গিয়ে আবার দরজা দিয়ে দিল। তারপর নওশিন ওর খাটে গিয়ে বসলো, আর আমি একটা চেয়ার টেনে বসলাম।
নওশিন এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি বসে রয়েছি আর ওর কান্না দেখছি। যদি কিছু বলি তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে। এবার একটু সাহস করে বললাম, আরে কাঁদছেন কেন? এই সামান্য ব্যাপার নিয়ে কেউ কান্না করে? এই তুই চুপ করবি? তোর কি, হ্যাঁ? তুই তো অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতে ভালো লাগে। জানো, আজ যখন নিতু তোমার হাত ধরেছিল আমার তখন কত কষ্ট হয়েছিল। আপনার কেন কষ্ট হয়েছে? কারণ কারণ কি? কারণ আমি কি? কিছু না, যাও তো। নওশিন নিজের হাতে মুখ লুকালো। আচ্ছা আমি গেলাম, আমি বলে বেরিয়ে যাচ্ছিলাম তখন একটু শোনো। আমার হাত ধরে টেনে, জি বলেন। প্লিজ আমাকে তুমি করে বলো। চেষ্টা করব। চেষ্টা না, বলতেই হবে, না হলে আমার ঘর থেকে যেতে দেব না। এখন যাই? আচ্ছা বলবো। তারপর আমি নওশিনের রুম থেকে বেরিয়ে এলাম। এবার আমি পুরোপুরি নিশ্চিত যে নওশিন আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবেসে ফেলেছি। সামনে 17 তারিখ নওশিনের জন্মদিন। ভাবছি ওই দিন ওকে প্রপোজ করব। এভাবে কেটে গেল 8 দিন। এই 8 দিন আমি ভালোভাবে বুঝে গিয়েছি নওশিন আমাকে কতটা ভালোবাসে, আর সামিয়াও আমাদের বিষয়ে জানে। তাই মজা করে মাঝে মাঝে আমাকে দুলাভাই ডাকে। আজ 17 তারিখ, নওশিনের জন্মদিন। অনেক মেহমান এসেছে, পুরো বাড়ি সাজিয়েছে। সব দায়িত্ব আমার উপর। নওশিনের বান্ধবী কাজিনরা সবাই চলে এসেছে। আমি তরিকুলকে ইনভাইট করলাম। আসে নাই কমিশনারের ভয়ে। আমি ড্রয়িং রুমে বসে বিভিন্ন সাজানো দেখছি, কোথাও কোনো কম পড়লো না তো। তখন দেখলাম নওশিন উপর থেকে নিচে নামছে। ওকে অপরূপ সুন্দর লাগছে, মা ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন দেখলাম নওশিনের এক কাজিন, নাম আয়ন, নওশিনের কাছে গেল। নওশিনের সাথে হেসে হেসে চলে কথা বলছে। আর আয়ান কথায় কথায় নওশিনের শরীরে স্পর্শ করার চেষ্টা করছিল। এক পর্যায়ে দেখলাম নওশিনকে হাত ধরে উপরে নিয়ে গেল। আমিও ওদের পিছনে গেলাম। দেখি আয়ান নওশিনকে দেওয়ালে 2 হাত চেপে ধরে রয়েছে আর কিস করতে যাচ্ছে। নওশিন যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু আয়নের শক্তির কাছে পারছে না। আমি আর নিজেকে ঠিক রাখতে না পেরে দৌড়ে গিয়ে দিলাম একটা লাঠি। আয়ান ছিটকে গিয়ে পড়লো কিছু দূরে। আমি আয়ানকে ইচ্ছে মতো মারতে লাগলাম। তখন কে যেন আমাকে জোরে একটা থাপ্পড় দিল। এ দিয়েছে তাকে দেখে তো পুরো আমি অবাক। সে আর কেউ নয়, সে হলো নওশিন। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় ওকে মারার? ছোট লোক কোথাকার, তোকে এই জন্য আমাদের বাড়িতে থাকতে দিয়েছি? ছোট লোক একটা, যা আমার সামনে থেকে। নওশিন আমার কলার ধরে। আমি নওশিনের এই আচরণে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এর মধ্যে সামিয়া আর নওশিনের কিছু বান্ধবীরা এখানে এসেছে। আমি কিছু বললাম না, মাথা নিচু করে চলে এলাম নিজের রুমে। আর ভাবছি, হায় রে ভালোবাসা, এতদিন একটা ছলনাময়ীর ভালোবাসায় ছিলাম। কি দোষ করেছিলাম? শুধু ভালোবেসেছিলাম। এখন ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ছেলেদের কাঁদলে চলে না। আমি রুমে বসে নওশিনের কথা ভাবছি। তখন সামিয়া আর আকাশ দরজা ধাক্কাচ্ছিল। আমি কোনো কথা বলি নাই। কিছুক্ষণ ডাকাডাকি করার পর চলে গেল। আর ওদিকে নওশিন কেক কাটার সময় আমাকে খুঁজছিল, আমাকে দেখছে না। তখন ভাবছে, আমি রাগের মাথায় কি করলাম? আয়ান আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, আমার উচিত ছিল আয়ানকে মারা। আর ইমরান তো ওকে মেরে ঠিক করেছে, আমি কিনা ওকে এই হাত দিয়ে মেরেছি? করে পারলাম এটা? এত লোকজনের ভেতরে সব গুলিয়ে ফেলেছি। আয়নের রাগ আমি ইমরানের উপর নিয়েছি। ইমরান তো এখন আমাকে ভুল বুঝবে। এই সব নওশিন ভাবছে আর ভিড়ের মাঝে আমাকে খুঁজছে। নওশিন কেক কেটে সেখানে আর না দাঁড়িয়ে দৌড়ে তার রুমে চলে যায়। সবাই ওর এই কাণ্ড দেখে অবাক। নওশিন রুমে গিয়ে কান্না করতে থাকে, চিৎকার করে। এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আমিও কখন ঘুমিয়ে পড়ি মনে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। মনে হয় ডেকেছিল, কিন্তু আমি শুনিনি। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি নওশিনের কাজিন আর আয়ানও আছে। দেখলাম আয়ান আমার দিকে তাকাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছি। বুঝলাম কাল রাতের ঘটনার জন্য নিচে গেলাম। চাচা জিজ্ঞেস করলো, কাল কেক কাটার সময় কোথায় ছিলি? চাচা, কাল একটু শরীর খারাপ লাগছিল, তাই রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। ডক্টর দেখেছিস? না। চল নাস্তা করে আমার সাথে ডক্টরের কাছে যাবে। আরে চাচা, লাগবে না, এখন ঠিক আছি। সত্য তো? জি চাচা। চাচা আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন অফিসে। কিন্তু এতক্ষণ নিচে ছিলাম, কিন্তু কোথাও নওশিনকে দেখতে পেলাম না।
আমার বেহায়া মনটা শুধু নওশিনকে খুঁজতেছে। তারপর সেখান থেকে ছাদে চলে গেলাম। ছাদে বসে সিগারেট খাচ্ছি, তখন কে যেন পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরে দেখি নওশিন। ওকে দেখে কাল রাতের ঘটনা আবার মনে পড়ে গেল। এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিলাম, সাথে সাথে আমাকে ওর সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরলো আর বলছে, মাফ করে দাও, আমি ভুল করে তোমাকে মেরেছি, আমার তখন মাথা ঠিক ছিল না। আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে, আমাকে ছাড়ো প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ। ভালোবাসা? যদি তুমি এই অভিনয়টা সিনেমা বা নাটকে করতে তাহলে অনেক বড় অ্যাওয়ার্ড পেতে। আফসোস আমার কাছে কোনো অ্যাওয়ার্ড নেই, শুধু ভালোবাসা ছিল, সেটাও আর নেই। আমি নওশিনকে জোর করে ছাড়িয়ে চলে এলাম, আর নওশিন ছাদে বসে কাঁদছিল। কাঁদুক, আমার কি? কাল সারা রাত ধরে কাঁদার কারণে নওশিনের চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে, একটা ব্যতিকৃত চেহারা। আমিও নিচে চলে এলাম। আমি আসার পর আয়ান দেখলাম ছাদের দিকে গেল। প্রায় 5 মিনিট পর আবার নিচে এলো, কিন্তু ও 2 গালে হাত দিয়ে রয়েছে। কি রে, তুই মুখে হাত দিয়ে আছিস কেন? রাজিয়া নওশিনের কাজী। না, কিছু হয়েছে, তুই সাদে গেলি স্বাভাবিকভাবে, কিন্তু এখন কি হয়েছে? কি রে, তোর এই অবস্থা কি করে হয়েছে? কে মেরেছে তোকে? এক প্রকার জোর করে আয়ানের হাত ছাড়িয়ে নিল। ভাই কি বলবো, গাল ফুলে গেছে, 2 গালে 5 আঙ্গুলে দাগ পড়ে রয়েছে। সবাই এটা দেখে অবাক। আমার আয়ানের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছিল। তামিয়াও হাসছিল মুখ টিপে, কিন্তু আর ধরে রাখতে না পেরে সবার সামনে জোরে হেসে দিল। আমি আর সেখানে থাকলাম না, আজ কোনো কিছু ভালো লাগছে না, তাই চলে এলাম তারিকুলের সাথে আড্ডা দিতে। আর ওদিকে নওশিন নিচে নেমে আমাকে খুঁজছিল, কোথাও দেখতে না পেয়ে আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আমি রিসিভ করি নাই। তারপর ফোন সাইলেন্ট করে রেখে দিলাম। সারাদিন আমি তরিকুলের সাথে ছিলাম। দুপুরে একটা রেস্টুরেন্টে গিয়ে খেলাম, সন্ধ্যের দিকে বাসায় ফিরলাম, কলিং বেল বাজালাম, তখন চাচি দরজা খুললো। কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলি? আর আমাদের ফোন কেন ধরছিলি না? আসলে চাচি ফোন সাইলেন্ট করা ছিল। দেখ তোকে কতবার ফোন দিয়েছি। বের করে দেখি 173টা মিস কল। আন্টি দিয়েছে 10টা আর সামিয়া 25টা, বাকিগুলো নওশিন দিয়েছে। সরি আন্টি, পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে। আচ্ছা যা। আমি আমার রুমে যাচ্ছিলাম, তখন নওশিন আমার হাত হ্যাচকা টান মেরে নিয়ে যায়। ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়, তারপর এসে আমাকে জড়িয়ে ধরে। এতক্ষণ কোথায় ছিলে? এতবার ফোন দিয়েছি, ফোন কেন ধরো নাই? নওশিন কান্না করে আমাকে জড়িয়ে ধরে। ছাড়ো আমাকে, আমি কারো ফোন রিসিভ করার দায় নিয়ে বসি নাই। ছাড়ো, আমার কাজ আছে। তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারো নাই, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তো আর কোনো দিন আঘাত করব না, কখনো কষ্ট দেব না। বাহ, আপনি খুব ভালো নিখুঁত অভিনয় করতে পারেন, কিন্তু তোমার এই অভিনয়ের কারণে আমি নিজেকে তো আর কষ্ট দিতে পারবো না। আমি নওশিনকে জোর করে ছাড়িয়ে চলে এলাম, আর নওশিন ফ্লোরে বসে কান্না করছে আর বলছে, ইমরান আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকে বেশি ভালোবাসি। আমি সেদিকে কান্না দিয়ে আমার রুমে চলে এলাম। একটা সিগারেট ধরিয়ে বেলকনিতে বসে টানছিলাম আর নওশিনের কথা ভাবছি নওশিনকে আমাকে সত্যি ভালোবাসে নাকি নাটক করছে, এসব ভাবছিলাম আর সিগারেট টানছিলাম। হাই, ভালো আছে? কে যেন আমার রুমে আসলো। কে? ও রাজিয়া তুমি? আমি। কেন, আসতে মানা? না, মানা নেই, কিন্তু অসময়। তুমি এখানে একা বসে আছো, তাই এলাম। এখন একাকিত্বই আমার বন্ধু, তাই একা থাকতে ভালো লাগে। কিছুক্ষণ রাজিয়ার সাথে কথা বললাম। ওর সাথে কথা বলে যা বুঝলাম, রাজিয়া আমাকে কিছুটা লাইক করে। কিছুক্ষণ পর সামিয়া খেতে ডাকতে আসলো। আমাকে রাজিয়াকে গল্প করতে দেখে কিছুটা অবাক হলো। আয়, তোদের খেতে ডাকছে। আচ্ছা যা, আমি আর ইমরান আসছে। তোকে নিচে ডাকছে, আমার সাথে আয়। আমাকে বললো সামিয়া। আচ্ছা চলো। আমি আর সামিয়া নিচে চলে এলাম। কই, কে ডেকেছে আমাকে? আরে তোকে এমনি বললাম, কারণ রাজিয়ার স্বভাব ভালো না। তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম। আমার পাশে রাজিয়া বসলো, কিন্তু এখনো নওশিন আসে নাই। কিছুক্ষণ পর নওশিন আসলো। আমার পাশে রাজিয়াকে বসা দেখে অনেক রেগে গেল, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, নিজের হাত মোচড়ায়। কি রে নওশিন, দাঁড়িয়ে রয়েছিস কেন? খেতে বস। বসছি। সবাই মিলে খাচ্ছিলাম, আর এক পর্যায়ে আমার গলায় ভাত আটকে গেল। কাশি দিয়ে উঠলাম, আর তখন রাজিয়া আমাকে জল খাইয়ে দিল।
আর মাথায় হাত চাপ দিল। এটা দেখে নওশিন খাওয়া থেকে উঠে দাঁড়ালো। নওশিন, তুই উঠলি কেন? খাওয়া তো শেষ হয় নাই। আমার পেট ভরে গেছে, তুই তোর মতো খা। আমার দিকে অভিমান জড়িত রাগে তাকিয়ে বলল। নওশিন চলে গেল। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আর আয়ান আজ নওশিনের হাতে থাপড় খাওয়ার পর দেখতে পাই নাই। সামিয়ার কাছে শুনেছি বাড়িতে চলে গেছে। আমি রুমে গিয়ে বাবা মার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য বের হলাম। নওশিন ড্রাইভারকে আমাদের সাথে আসতে মানা করছিল, কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি। নওশিন দেখলাম একটু কষ্ট পেয়েছে। তারপর আমরা ভার্সিটিতে আসলাম। রাজীব এখন আমার সাথে খুব খারাপ কিছু করে না, এমনকি অন্য ছেলে মেয়েদের সাথেও না। নওশিন ওর বন্ধুদের কাছে চলে গেল, আর আমি আর সামিয়া ক্যান্টিনে গেলাম। গিয়ে দেখি আকাশ রয়েছে। আমাকে দেখে আকাশ বলল, ভাই, তোর সাথে একটু কথা আছে। কি কথা বল? এখন না, একটু ওদিকে চল। কেন? আমার সামনে বলতে সমস্যা কি? সমস্যা আছে, একটা জরুরি কথা। যা বল, দরকার নেই তোর কথা শোনার। একটু অভিমানীভাবে আকাশকে বলল। আকাশ আমাকে এক সাইডে নিয়ে বলল, ভাই, আমার না সামিয়াকে ভালো লাগে ভাই, একটু রিলেশন করিয়ে দে। তুই গিয়ে প্রপোজ করে দে। কিন্তু ভাই, যদি কোনো রিয়াক্ট করে, আরে না, সামিয়াও তোকে পছন্দ করে। সত্যি পছন্দ করে, তাহলে প্রপোজ করে দে। তারপর আকাশ গিয়ে সামিয়াকে প্রপোজ করলো কলম দিয়ে। আমি দূর থেকে দেখলাম। সামিয়া কি জানি বলল, তারপর জড়িয়ে ধরলো আকাশকে। তারপর আমি ওদের কাছে গেলাম। ওটা একটা ভার্সিটি রোম্যান্স, অন্য কোথাও কর। এখন আমার ট্রিট কি? কিসের ট্রিট? তোমাদের সেটিং করিয়ে দিলাম, তার ট্রিট। আচ্ছা, পরে দেব। আমি আর আকাশে একটু ঘুরতে গেলাম। ওরা দুজন চলে গেল ঘুরতে। আমি আর নওশিন সব ক্লাস করে বাড়ি আসলাম। বাড়িতে আসার সময় নওশিন এক প্রকার জোর করে আমাকে পিছনে ওর পাশে বসায়। আমিও আর না করি নাই, পিছনে ওর পাশে বসায়। আমিও আর না করি নাই। বাড়িতে গিয়ে দেখি রাজিয়া সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখে যা করলো। আরে ইমরান, এসেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাজিয়া আমার হাত ধরে বলল, কি কথা বলবে? আস্তে ওর থেকে হাত সারিয়ে নিলাম। এখন না, পরে বলবো। তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। এটা মনে হয় নওশিন আরও কষ্ট পেয়েছে। দেখলাম ওর চোখে জল টলমল করছে। নওশিন দৌড়ে উপরে ওর রুমে চলে যায়। আমিও এক ঝটকায় রাজিয়ার হাত ছাড়িয়ে নেই। আমি এখন নওশিনের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভাবছি ওকে ডাকবো কি ডাকবো না। ভাবলাম নওশিন তো আমাকে ভালোবাসে, তাহলে আমার উচিত ওকে মেনে ক্ষমা করে মেনে নেওয়া। হ্যাঁ, এটাই ঠিক। তবে আমি নওশিনকে অনেকবার ডাকলাম, কিন্তু কিছু বলল না। শুধু ঘর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পেলাম। আমি এক প্রকার ব্যর্থ হয়ে চলে এলাম। ফ্রেশ হয়ে ছাদে গেলাম। এর মধ্যে সামিয়াও চলে এসেছে। আমি ছাদে দাঁড়িয়ে নওশিনের কথা ভাবছি। ওকে গিয়ে আবার দেখলাম নওশিন নিচে আসছে। আমি গিয়ে আচমকা ওর হাত ধরে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলাম। আমার এরকম কাজ দেখে কিছুটা ভড়কে যায় নওশিন। আবার বিশ্বাস করতে পারছে না যে আমি সত্যি ওর হাত ধরে টেনে নিয়ে এসেছি। ভাবছে আমি তোকে ভালোবাসি না। নওশিন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা তুড়ি দিয়ে বললাম, এটা কোনো ভ্রম নয়, সত্যি আমি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, ভালোবাসো আমাকে। বাঁচতে পারি এক শর্তে, যদি রাজি থাকো তো। বলো, তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। কি শর্ত? সব মানবো। প্রথমত, এইরকম টাইট ফিটিং শর্ট ড্রেস পরা যাবে না। বাড়িতে ভালো পোশাক পরবে আর সব সময় ওড়না রাখবে। ওনা তো আমি পড়ি। কিন্তু সব সময় পরো না, সব সময় পরতে হবে। বাইরে গেলে বোরকা আর হিজাব পরতে হবে। তোমার জন্য সবকিছু করতে রাজি, শুধু আমাকে ভালোবাসবে। ঠিক আছে আমার মহারানী। তারপর নওশিনকে জড়িয়ে ধরলাম। নওশিন আমার বুকে মাথা রাখলো। দেখলাম কান্না করছে। কি হয়েছে, কাঁদছো কেন? কাঁদবো না, জানো আমি কতটা কষ্ট পেয়েছি এই কয়দিন। আমিও কি কম কষ্ট পেয়েছি? কথা দাও আর কোনোদিন কষ্ট দেবে না। আচ্ছা, কথা দিলাম আমার প্রেয়সীকে আর কোনো দিন কষ্ট দেব না। আবার বুকে জড়িয়ে নিলাম। কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ
সামিয়ার ডাকে আমাদের চেতনা ফিরল। অনেক রোমান্স হয়েছে, এবার আপনারা দুজন নিচে চলুন দয়া করে, আপনাদের নিচে ডাকছে। তুই যা আপু, আমার একটু পরে যাচ্ছি। না, তোদের আমার সাথে যাওয়া লাগবে, চল। তুই যাবি নাকি আকাশ আর তোর কথা চাচিকে বলবো? আমাকে ব্ল্যাকমেইল করেছিস? যা, ভালো, যাওয়া লাগবে না, আমি যাই। পরে আম্মু তখন জানতে চাইবে, তখন এতটাই বলবো যে তার মেয়ে প্রেম করছে। আরে না না আপু, আমি যাচ্ছি তো। তারপর আমরা 3 জন নিচে আসি। চাচি আমাদের চা নাস্তা দেয়। রাজিয়া আমার পাশে বসতে চেয়েছিল, কিন্তু তার আগে নওশিন বসে পড়ে। রাজিয়া মন খারাপ করে অন্য পাশে বসে পড়ে। রাজিয়া আমরা চা নাস্তা করে যে যার কাজে লেগে যাই। রাজিয়া মেহমান, তাই বসে বসে টিভি দেখছে। আমি, নওশিন, সামিয়া যে যার রুমে গিয়ে পড়তে বসলাম। আমি পড়তেছি, তখন নওশিন এলো আমার রুমে। তুমি এখানে কেন? কেন আসতে পারি না? আসতে পারো, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে কেন এসেছো? দেখতে এলাম আমার বাবুটা কি করে। দেখা হয়েছে, এবার গিয়ে পড়তে বসো। যেতে পারি, কিন্তু একটা জিনিস লাগবে। কি লাগবে? দাঁড়াও, আমি নিচ্ছি। আমার মাথা ধরে টেনে নিয়ে গেল ওর ঠোঁটের কাছে, তারপর মিলিয়ে দিল আমার ঠোঁট ওর ঠোঁটে। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চেষ্টা বৃথা গেল। আর উপায় না পেয়ে আমিও নওশিনকে শক্ত করে ধরলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি লজ্জায়। নওশিন আমার দিকে তাকাতে পারছে না। তারপর নওশিন আমাকে ধাক্কা মেরে দৌড়ে চলে যায়। আমি ফার্স্ট টাইম কারোর ঠোঁটের ছোঁয়া পেলাম। তার কিছুক্ষণ পড়াশোনা করে নিচে গেলাম ডিনার করতে। চাচা চলে এসেছে, খাচ্ছি। তখন চাচা বলল, সামিয়া, ভাবছি তোর বিয়ে দিব। তোর কি কাউকে পছন্দ আছে নাকি? থাকলে বল, তাদের সাথে কথা বলি। বাবা, এত তাড়াতাড়ি বিয়ে? আরও কিছুদিন পরে করি। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ আছে, তাই দেব। বল, কাউকে পছন্দ করিস কিনা? হ্যাঁ চাচা, করে তো। আমি অনেক উৎসাহ নিয়ে বললাম, আর সামিয়া আমাকে বলতে বারণ করছে। ভালো কে সেই ছেলে, আর কি করে? চাচা, ছেলেটা হলো আকাশ, আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে। নওশিনের জন্মদিনে এসেছিল। জি চাচা। ছেলেটা অনেক ভদ্র আর সবাইকে সম্মান করে। আমারও অনেক পছন্দ হয়েছে। ফোন নাম্বার দে, কথা বলি ওদের বাড়ির সাথে। আমি ফোন নাম্বার দিলাম। সামিয়া বিয়ের কথা শুনে অনেক লজ্জা পেয়েছে। বাবা বলবে না তো এত তাড়াতাড়ি আপুর বিয়ে দেবে কেন? তারপর আঙ্কেল যা বলল তা শুনে আমার আর নওশিন দুজনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শুধু তোর আপুরটা, তোর বিয়েও দিব। চাচার কথায় আমরা সবাই অবাক হয়ে যাই। বাবা মজা করো না। মজা করছি না। আমার এক বন্ধুর ছেলের তোকে পছন্দ হয়েছে। সে আমেরিকা থাকে, এখন দেশে এসেছে, আর এইক্ষণ তোকে বিয়ে করে একেবারে বিদেশে যাবে। তাই বলেছিল, বাড়িতে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে কি করে দিই। চাচার এই কথায় আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার এখানে কি বলা উচিত আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। নওশিনের একই অবস্থা। এটার এত তাড়াতাড়ি বিয়ে দিবে? আর কিছুদিন পরে দিলে হতো না? আরে বুঝছো না, ছেলে অনেক ভালো, বিদেশে বড় চাকরি করে। তুই কি বলিস ইমরান? হ্যাঁ হ্যাঁ চাচা, ভালো। আমি এতক্ষণ একটা ঘুরেছিলাম। আচ্ছা, কালকে আকাশের বাড়িতে যাব বিয়ের আলাপ করতে, তারপর নওশিনের বিয়ে। নওশিন আর কিছু না খেয়ে রুমে চলে গেল। আমিও আর কিছু খেতে পারলাম না। কিন্তু নওশিনের বিয়ের কথা শুনে সব থেকে বেশি খুশি হয়েছে রাজিয়া, যা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। আমি কিছু ভাবতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমি এসব ভাবছি, তখন আবার রুমে নওশিন এসেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি শুধু তোমাকে ভালোবাসি, প্লিজ কিছু করো। নওশিন কাঁদতে কাঁদতে বলল, তুমি কান্না করো না, দেখছি আমি কি করতে পারি। আমি কিচ্ছু জানি না, না হলে আমি বাবাকে গিয়ে বলবো আমরা একে অপরকে ভালোবাসি। না না, এমন করো না, তাহলে চাচা কষ্ট পাবে। তুমি বাবার কষ্ট দেখলে আমার কষ্ট দেখলে না। আচ্ছা তুমি শান্ত হও, আমি যেভাবে হোক বিয়ে আটকাবো। নওশিনকে এসব বলে ঘরে পাঠালাম। আমি এখন ভাবছি কি থেকে কি করব। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে আকাশদের বাড়িতে গেলাম। সামিয়ার বিয়ে আর মাত্র 3 দিন পর, তার 7 দিন পর নওশিনের বিয়ে। টেনশনে মাথা কাজ করছে না। এভাবে কেটে গেল আরও একদিন। বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, অনেক মেহমান আসছে। আমার বাবা মা ও আসার কথা, কিন্তু নওশিন মুখ ভার করে রেখেছে।
আমি ঠিক বুঝতে পারছি ও কতটা কষ্ট হচ্ছে। একটু পরে একটা লোক আর তার ছেলে আসলো। তারা দুজন চাচার কাছে গেল, কিছুক্ষণ কথা বলল, তারপর আমাকে ডাকলো, আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিবে বলে। এই হলো আমাদের নাজিমের ছেলে ইমরান। এই নাজিমের ছেলে, তোমার বাবা কেমন আছে? মোকলেস ওই লোকটার নাম। জি আঙ্কেল, ভালো। আর এই হলো মকলেশ। আমি তোর বাবা আর মকলেশ খুব ভালো বন্ধু ছিলাম। আর এ হলো মকলেশের ছেলে জিসান। এর সাথেই নওশিনের বিয়ে দিব। হাই, আমি জিসান। ইউ ইমরান, রাইট? হারামজাদা, একটু আগে আমার নাম বলছে আর এখন এমন ভাব দেখাচ্ছে অনেক আগে থেকেই জানে। মনে মনে বললাম, হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি ছোটবেলা থেকেই ইন্টেলিজেন্ট। আমার সাথে থাকো, তুমিও হবে। তারপর জিসানের সাথে কিছুক্ষণ কথা বললাম। আমার জিসানকে দেখে মনে হচ্ছে বলদ চলদ টাইপের। কিছুক্ষণ পর আমার বাবা এলো। আমি দৌড়ে তার কাছে গেলাম। বাবা, তুমি একা কেন? মা আসে নাই? মা কোথায়? না, তোর মা বলেছে একবারে আমজাদের ছোট মেয়ের বিয়ের দিন আসবে। বাবার সাথে কিছুক্ষণ কথা বলার পর যার চাচা এলো। তারপর বাবা আর চাচা মিলে আড্ডা দিচ্ছিল আর আমি বিয়ে বাড়ি দেখাশোনা করছিলাম। আমি ডেকোরেটরে সারা কথা বলছিলাম। তখন নওশিন আমার হাত ধরে টেনে নিয়ে তার ঘরে গেল। তারপর আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর আমরা উপরে চড়ে বসলো। কি তোর কি অবস্থা? আমার মেয়ে আর 7 দিন পর বিয়ে, এই বিষয়ে তোর কোনো খেয়াল আছে? সব ব্যবস্থা করা হয়ে গেছে। সত্যি সব ব্যবস্থা করে ফেলেছো? এবার যেতে দাও, অনেক কাজ আছে। আচ্ছা, তাহলে আমাকে একটা কিস দাও। মা, নওশিনের কপালে একটা চুমু দিয়ে চলে এলাম। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আমি নওশিনের ঘর থেকে যাচ্ছিলাম। বাবা, আমাদের বন্ধুত্ব নষ্ট করিস না। তাকিয়ে দেখি এই কথাটা বাবা আমাকে বলল। কি বাবা, কিসের বন্ধুত্বে নষ্ট করব না? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি এখানে এসে সব শুনেছি। দেখ বাবা, আমি চাই না আমাদের বন্ধুত্ব নষ্ট হয়। বাবা, আমি নওশিনকে ভালোবাসি আর নওশিন আমাকে ভালোবাসে। আমি এখানে এসে সব শুনেছি। দেখ বাবা, আমি চাই না আমাদের বন্ধুত্ব নষ্ট হোক। আমজাদ খুব ভালো মানুষ, আমাকে খুবই ভালোবাসে। আর আমার এক কথাই তোর বাড়িতে থাকতে দিয়েছে। তোকে কিন্তু অনেক বিশ্বাস করে, একবারে নিজের ছেলের মতো। এখন বাকিটা তোর হাতে। শুধু আমজাদের সামনে আমার মাথাটা হিট করিস না। বাবা আমার হাত জড়িয়ে ধরে এই কথা বলেছিল। বাবা সেখান থেকে চলে যায়। আমি বাবার কথা শুনে, বাবা তো ঠিক বলছে, আমজাদ চাচা তো আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। আমি কি করে তার পিঠে ছুরি মেরে তার মেয়েকে বিয়ে করি? আমার প্ল্যান ছিল সামিয়ার বিয়ের দিন মানে কাল নওশিনকে নিয়ে পালাবো, কিন্তু তা আর করব না। আমি চাই না আমার জন্য বাবা আর চাচার বন্ধুত্ব নষ্ট হোক। হয়তো আমি নওশিনকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না, কিন্তু বুকে পাথর বেঁধে মেনে নিতে হবে, কারণ এটাই জীবনকাল। সামিয়ার বিয়ে, আজকে সবাই শপিং করতে গিয়েছে, নওশিন যায় নাই। এইভাবে কেটে গেল আরও একদিন। আজকে সামিয়ার বিয়ে। আমি নিজেকে ব্যস্ত রাখছি বিভিন্ন কাজে। শুনেছি ব্যস্ততা মানুষকে দুঃখ কষ্ট ভুলতে সাহায্য করে, কিন্তু কোথায় কি? সবসময় আমার মুখের সামনে নওশিনের মায়াবী চেহারা ভেসে উঠছে। নওশিন আমার সাথে সারা দিন অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি ইগনোর করেছি। হয়তো কিছুটা কষ্ট পেয়েছে। দেখতে দেখতে সামিয়ার বিয়ে হয়ে গেল আর 7 দিন পর নওশিনের বিয়ে। সামিয়া আর আকাশ রয়ে গেল, কারণ একেবারে নওশিনের বিয়ের পর সামিয়া শ্বশুর বাড়ি যাবে। অনেক মেহমান রয়ে গেছে। বিয়ে বাড়ির কাজে সবাই ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়লাম, খালি দুজন বাদে। আর তারা হলো আমি আর নওশিন। আমার চোখে ঘুম নেই, নওশিন অন্য কারো হয়ে যাবে। আর নওশিনের চোখে ঘুম নেই টেনশনে। ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি সবাই নিচে আলোচনা করছে। নওশিনকেও দেখালাম, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছিল ওর মন খারাপ। আমি তাদের কাছে গেলাম। সবাই বিয়ের শপিং নিয়ে আলোচনা করছে, কিন্তু নওশিন বারবার আমাকে কি জানি বলতে চাচ্ছিল, কিন্তু আমি ওর কোনো কিছুকে পাত্তা দিলাম না। সবাই মিলে শপিং করতে বের হলো, আমাকে জোর করে নিল। আমি যেতে চাচ্ছিলাম না। তারপর গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। আমি, নওশিন, সামিয়া, আকাশ আর রাজিয়া আর নওশিনের কিছু কাজিন এক গাড়িতে আর বাকিরা অন্য গাড়িতে। গাড়িতে যাওয়ার সময় অনেকবার নওশিন আমার সাথে কথা বলতে চেয়েছিল,
কিন্তু আমি তাকে ইগনোর করি। তখন নওশিনের চোখে জল টলমল করছিল। করুণ দৃষ্টিতে